আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সের নিচে চাপা পড়ে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে গাজার নেতজারিম করিডোরের কাছে ঘটনা ঘটে। আগামী 15 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি হবেন। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক বিশ্ব রাজনীতির নতুন মোড়। গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্ব নেতাদের সমালোচনা জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যে সব দেশ আমাদের নিন্দা করেছে এবং নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তারা ইসরায়েলের সংকল্প দুর্বল করতে পারবে না। লন্ডনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট স্কয়ারে এক বিক্ষোভ থেকে অন্তত 466 জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ বলেছে, যুক্তরাজ্যের ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 11 বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন। আজ ট্রাম্পের সঙ্গে তিক্ততা দেশে বিরোধীদের আক্রমণ নেতৃত্বে রক্ষায় লড়ছেন মোদী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে কিশোর নিহত। গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সের নিচে চাপা পড়ে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার গাজার নেতজারিম করিডোরের কাছে ঘটনা ঘটে। ওই কিশোরের নাম মুহান্নাদ জাকারিয়া ঈদ। গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর দখল করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা চলার মধ্যে ঘটনা ঘটল। ভিডিওতে দেখা গেছে, গতকাল গাজার নেতজারিম করিডোরের কাছে কিশোরের ঈদের চারপাশে কয়েকজন মানুষ জড়ো হয়ে আছেন। কেউ কেউ ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার মুখ রক্তাক্ত ছিল। ভিডিওটির সত্যতা যাচাই করেছে আল জাজিরা। অন্য একটি ভিডিওতে দেখা যায় ওই কিশোরের ভাই তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাচ্ছেন এবং তার বাবা নুসাইরাতের আল আউদা হাসপাতালে তার মৃতদেহ আঁকড়ে ধরে আছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ঈদের ভাই বলেন, তার ভাই ত্রাণ নিতে গিয়েছিল, উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলা হচ্ছিল। ওই সময় বাক্সটি সরাসরি তার ভাইয়ের ওপর পড়লে তার মৃত্যু হয়। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক বিশ্ব রাজনীতির নতুন মোড়। আগামী 15 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি হবেন আলাস্কায়। দীর্ঘদিনের প্রত্যাশার পর এই বৈঠক কেবল দুই দেশের সম্পর্ক নয়, বিশ্ব রাজনীতির ধারা পাল্টে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনার গুরুত্ব অনেক বেশি। বৈঠকের বয়সটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দুই দেশের প্রশাসন। বিশ্ব রাজনীতিতে এতদিন ধরে ঝুলন্ত থাকা বহু প্রশ্ন এই বৈঠকে আলোচনার টেবিলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প পুতিনের এই বিগ মিটিং অনেকটাই নির্ধারণ করবে আগামী দিনের কূটনৈতিক পরিস্থিতি। ট্রাম্পের জন্য এই বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিক এক মাইল ফলক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দ্রুত যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শুরুতে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয়তা দেখিয়েছিলেন ট্রাম্প, কিন্তু যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে কঠোর শুল্ক আর নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর উপর চাপ বাড়িয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে আলাস্কায় বৈঠক হওয়ার ঘটনা ট্রাম্পের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। শত্রুর উপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানব ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। শত্রুর উপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানব ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা সিটি দখলে ইসরায়েলের তীব্র পরিকল্পনার সমালোচনা করেছে আন্তর্জাতিক মহলে, কিন্তু একে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না দেশটি, বরং নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে নেতানিয়াহু সরকার। গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্ব নেতাদের সমালোচনা জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যে সব দেশ আমাদের নিন্দা করবে বা করছে এবং হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞার, তারা ইসরায়েলের সংকল্প দুর্বল করতে পারবে না। কাটজ আরো বলেন, শত্রুরা আমাদের শক্তিশালী ঐক্যবদ্ধ মুষ্টি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পাবে, যা তাদের উপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের পরিকল্পনাকে পুরো গাজা উপত্যকা দখলের অংশ হিসাবে দেখা হচ্ছে। এরই মধ্যে উপত্যকাটির প্রায় 75% নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। গাজা সিটি দখলে নেওয়া হলে উপত্যকাটির প্রায় 85% ইসরায়েলের দখলে চলে যাবে। তবে ইসরায়েল এবারই যে প্রথমবারের মতো গাজা দখল করতে যাচ্ছে তা কিন্তু নয়। এর আগে 1967 সালে 6 দিনের আরব ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকার সঙ্গেও গাজা দখল করেছিল ইসরায়েল। অন্যান্য অধিকৃত অঞ্চলের মতো গাজায় বসতি স্থাপন করা হয়েছিল। 38 বছর পর 2005 সালে গাজা থেকে বসতি ও সেনা প্রত্যাহার করে ইসরায়েল। তবে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের ফলো ফেলিস বেনিসের মতো 2005 সালে সেনা প্রত্যাহার করা হলেও দখলদারির এখনো শেষ হয়নি, বরং দখলের ধরন বদলেছে মাত্র।
যুক্তরাজ্যে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার 466। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট স্কয়ারে এক বিক্ষোভ থেকে গতকাল শনিবার অন্তত 466 জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ বলেছে, যুক্তরাজ্য ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপে বিক্ষোভ আয়োজন করে বলে বিবিসির খবরে বলা হয়। রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্লেকার্ড নিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি জানায়, বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কয়ারে 500 থেকে 600 জন ছিলেন। তাদের মধ্যে অনেক দর্শক, সাংবাদিক ছিলেন। আবার এমন অনেকে ছিলেন যাদের হাতে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে কোনো প্লেকার্ড ছিল না। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করার অভিযোগে স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ 365 জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো অনেককে গ্রেপ্তার করার খবর দেয় রয়টার্স। এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে 5 জন সহ 7 ব্যক্তি গ্রেপ্তার হয়, তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি। রয়টার্সের খবরে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভাগ সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, এ পর্যন্ত 466 জনকে গ্রেপ্তার করেছে তারা। ঘটনাস্থল থেকে রয়টার্সের ধারণা করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা কালো স্কার্ফও পরেছেন। ট্রাম্পের সঙ্গে তিক্ততা, দেশের বিরোধীদের আক্রমণ নেতৃত্ব রক্ষায় লড়ছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 11 বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করেছেন। আজ পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি। এত সব চাপ সামলানোর পাশাপাশি মোদিকে 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে। তাকে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিহারে এক কঠিন নির্বাচনী লড়াই শুরুর ঠিক আগে। রাজনৈতিকভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এটি। রাজ্য বিধানসভার নির্বাচন হার হলেও তা মোদির লোকসভার অবস্থানে প্রভাব ফেলবে না, কিন্তু 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় শক্তভাবে আঁকড়ে থাকা এই নেতার ভাবমূর্তিতে তা বড় ধাক্কা দেবে। এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানি করা পণ্যে মোট 50% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। বিশ্বের যেসব দেশের উপর ট্রাম্প অতি উচ্চ শুল্ক আরোপ করেছেন, ভারত তার একটি। ফলে দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়েছে। অথচ মাত্র 6 মাস আগে ট্রাম্প ও মোদি একে অপরকে আলিঙ্গন করে ঘনিষ্ঠ বন্ধু বলে বর্ণনা করেছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন অন্তর্বর্তী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন 8 জন অ্যাডভাইজার নাকি কর্পোরেশন সঙ্গে জড়িত। এটা এক ধরনের রিপোর্ট বেরিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই। কয়েকটি পত্রিকায় সাবেক সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে 8 উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।